বেনজোফেনন হলো এটা। বেনজোফেনন এটা বেনজোফেনন। অপর নাম আছে কিন্তু ডাইফিনাইল কিটোন, দুই পাশে দুইটা ফিনাইল আর মাঝখানে কিটোন, ডাইফিনাইল কিটোন বা বেনজোফেনন। আর কেউ স্যার বেনজোফেনল? বেনজোফেনল হয় না যৌগ। আচ্ছা স্যার। এখন গসেট বাকি ছিল, তারপর তোমাদের প্রশ্ন নেব, অনেক সমস্যা নেই। হাইপেনে অনেকে মার্ক পাও নাই, একেবারে ঠিক মতো করে হাইপেন এক পাশে দিয়েছো আরেক পাশে দাও না, এই কারণে মার্কেটে দিয়েছি। এক পাশটা দিয়েছো আরেক পাশে দাও নাই। এই হাইপেনে যে কত মার্ক গেল সবার, হাইপেনে গেল অনেকের অনেক মার্কস। এক পাশে দিয়েছো আরেক পাশে দাও নাই, বা সংখ্যাটি লিখেছো হাইপেন দাও নাই, আমি মার্কেটে দিয়েছি। এই কারণে অনেকে অনেক মার্ক পাও নাই, নাহলে আরো অনেক মার্কস বেশি পেতা। যাই হোক, কেটে দেওয়া ত্রুটি মুক্ত হইছো। এখন গসেট আমি সলভ করে দিচ্ছি, তারপর তোমাদের প্রশ্ন থাকলে নিব অনেক। গসেটে ওই একই তো কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি। গসেটে যেটা যেটা লাগবে সেটা সেটা আমি বলে যাচ্ছি। এই 2 নম্বর লাগবে। গসেট বড় করে দিই, ধরো গসেট দেখো, এই 2 নম্বর দেখো। এটা বড় শিকলে নাম্বারিং করতে হবে। এদিক থেকে নাম্বারিং করলেও কার্যকারীমূলক 2 নং এ, ওই দিক থেকে নাম্বারিং করলেও কার্যকারীমূলক 2 নং এ। এখন তুমি যে দিক থেকে নাম্বারিং করো, এদিক থেকে নাম্বারিং আমি করেছি, তাতে 2 নং কার্বনে কার্যকারীমূলক ইথার। আবার এদিক থেকে নাম্বারিং করলেও 2 নং কার্বনে কার্যকারীমূলক থাকতো ইথার। এখন তোমার যে দিক থেকে ইচ্ছা, তাহলে আমার এদিক থেকে ইচ্ছা, এদিক থেকে নাম্বারিং করলাম। 2 নং কার্বনে ইথোক্সি আছে, 2 ইথোক্সি। আর বড় কার্বন শিকলে অ্যালকেন না প্রোপেন। আবার দেখো সবাই, 2 নং কার্বনে ইথোক্সি, 2 ইথোক্সি অ্যালকেন, অর্থাৎ ছোট কার্বন অ্যালকোক্সি, ছোট কার্বন অ্যালকোক্সি, ছোট কার্বন অ্যালকোক্সি, তাহলে 2 নং কার্বনে কি ইথোক্সি। আর বড় কার্বন শিকলের কি অ্যালকেন, প্রোপেন, 2 ইথোক্সি প্রোপেন। তাহলে এই যৌগের নাম হলো 2 ইথোক্সি প্রোপেন, লিখেও দিচ্ছি। টু ইথোক্সি আর 3 কার্বন অ্যালকেন নাম হবে কি, প্রোপেন। এটা ছাড়া তো আর এখানে সবই কমন। আর স্যার হ্যাঁ বলো। স্যার 1 নম্বরটা 3 অক্সো বিউটামাইড 1 হলে 1 নম্বরটা স্যার 3 অক্সো। 1 নম্বর তো এর আগের দিন সলভ করা হলো। যে প্রধান তাকে কম নম্বরে নাম্বারিং করে তারপর নাম্বারিং করা হয়েছে। যে প্রধান, যে ভারী, সেটা দিয়ে তো তুমি কাজ চালাতে পারো। যে প্রধান তাকে কম নম্বরে পেলে নাম্বারিং করে নামকরণ করা হয়েছে। 3 নং কার্বনে কি, এটা অপ্রধান হিসাবে নাম কি, 3 অক্সো। আর 4 কার্বন অ্যামাইড বিউটানামাইড। অ্যামাইডে নাম্বারিং করা উচিত না, অ্যামাইড অ্যাসিড অ্যালডিহাইড এদের যদ্দূর পারো নাম্বারিং না করে চেষ্টা করবে। অ্যামাইডে তো কোথাও নাম্বারিং আমি দেখি নেই। 3 অক্সো, 4 কার্বন অ্যামাইড বিউটানামাইড। তাহলে প্রয়োজনে লিখে দিচ্ছি নামটা, দেখো 3 অক্সো বিউটানামাইড। প্রয়োজনে দেখে নাও 3 নং কার্বনে অক্সো বা কিটো, 3 অক্সো আর 4 কার্বন অ্যামাইড নাম কি, বিউটানামাইড। অ্যামাইডে তো নাম্বারিং করা হয় না। 3 অক্সো বিউটানামাইড, 3 অক্সো 4 কার্বন অ্যামাইড
তাই বিউটানামাইড, বিউটানামাইড 3-অক্সোবিউটানামাইড। আবার দেখে নাও 3 নং কার্বনে অক্সো বা কিটো, এ তো কিটোন থাকলে অপ্রধান হিসেবে কি অক্সো বা কিটো, তাহলে 3-অক্সো আর 4 কার্বন অ্যামাইড, 4 কার্বন অ্যামাইড যেহেতু তাহলে বিউটানামাইড। অ্যামাইডে তো নাম্বারিং করে না, কারণ অ্যামাইড তো 1 নং কার্বনে অর্থাৎ প্রান্তে থাকে। স্যার এই জায়গায় যেটা ভারী ধাতু ওইটা থেকে নাম্বারিং করতে ভারী হবে? না, অগ্রগণ্যতার ক্রম। ভারী তো সহজ পদ্ধতি আসলে, অগ্রগণ্যতার ক্রমে যে উপরে যেটা ভারী সে প্রধান। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার এই কথাটি মিলবে, দুই ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যে ভারী সেই প্রধান, তাকে কম নম্বরে ফেলে নাম্বারিং করবা। কিন্তু তা আবার সব জায়গায় মিলবে না, সব ক্ষেত্রে তুমি মিলাইতে চাইলে শখ দেখতে হবে। এরপর এই যৌগটা, এই যৌগটা দেখো, এই যৌগটার নামে আমরা একটু চেষ্টা করি, ভাবো এটা কি হতে পারে। এটা তো পারো নাই অনেকেই, নিচে নেই লিখে দিচ্ছি আমি। এইটা বড় শিকলে নাম্বারিং করতে হবে কার্যকারীমূলক কম নম্বরে ফেলে। এই তো প্রথম কাজ, বড় শিকল বেছে তারপর বড় শিকলে এমন ভাবে নাম্বারিং করবা যাতে কার্যকারীমূলক কম নম্বরে পড়ে। এটা হলো প্রথম কাজ। এখন তাহলে সেই অনুযায়ী যদি করি, বড় শিকলে কার্যকারীমূলক কম নম্বরে ফেলে যদি নাম্বারিং করতে চাই, তাহলে এইভাবে করব, বলো? না স্যার। এতে তো হলো না, তাহলে এইভাবে বড় বড় শিকল হলো না তো, এখন হয়েছে। তাহলে দেখো স্যার NN ডাইমিথাইল পেন্টানামাইড, পেন্টান 2 NN কয় মিথাইল? ডাইমিথাইল পেন্টান 2 ডাইমিথাইল, নাইট্রোজেনে একবার মিথাইল, নাইট্রোজেনে একবার মিথাইল, NN ডাইমিথাইল। অ্যালকান অ্যামিন না, 5 কার্বনের অ্যালকান পেন্টান। কয় নং কার্বন অ্যামিন? 2 নং। 2 নং কার্বনের 2 অ্যামিন। আবার বুঝাবো, একটু দেখো। নাইট্রোজেনে একবার মিথাইল, নাইট্রোজেনে আবার মিথাইল, NN ডাইমিথাইল। এরপর 5 কার্বনের একক বন্ধন আছে অ্যালকান, 5 কার্বন বিশিষ্ট অ্যালকান কি? পেন্টান। কয় নং কার্বন অ্যামিন? এই 2 নং কার্বন অ্যামিন, তাই 2 অ্যামিন। NN ডাইমিথাইল পেন্টান 2 অ্যামিন। পেন্টান 2 অ্যামিন কেন? অ্যালকান প্লাস অ্যামিন তো। কয় নং কার্বনে অ্যামিন? 2 নং কার্বনে, তাই পেন্টান 2 অ্যামিন লেখা হয়েছে দেখো। আর এই সেটে আর সব তুমি পেরে যাবা। স্যার, বলো। স্যার এই জায়গায় যদি NN ডাইমিথাইল 2 পেন্টানামিন লিখি তাহলে কি ভুল হবে? না, একই 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 দাঁড়ালো। স্যার আপনি কাইটটা দিছেন কেন? না, 2 পেন্টানামিন লেখা যায়, পেন্টা 2 এমিন আর 2 পেন্টানামিন একই কথা। হয়তো তুমি আরেক মার্ক পাবা, আরেক মার্ক আচ্ছা পাবা। আর অবশ্যই আগামী ক্লাসে, আগামী পরীক্ষায় খাতাটা আরেকটু স্পষ্ট করে পাঠাবা। আমি তো দেখতে পাইনি, আমি বয়স্ক লোক, আমি চোখে তো এমনি কম দেখি। এখানে আর বাকি আছে শুধু এইটা, এই 21 নম্বর। 21 নম্বর তো না পারার হতে পারে, না পারলে ধরতে পারো না এই পরীক্ষায়, পরীক্ষার সময় তো একটু ব্যস্ততা থাকে। 21 নম্বর কি হতে পারে একটু বলতে পারো? C2টা কি হতে পারে? C2টা কখন হতে পারে? এটা সাজাইতে হবে। সাজাইতে হবে, কিন্তু C2টা কি? এই যে C2 লেখা আছে না, সাথে 2 বার, মানে ওইটা C2 শিকল কখন আকারে। সংক্ষেপে লেখে? C2 মানে ট্রিপল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড। C2 মানেই কার্বন কার্বন ট্রিপল বন্ড, তাই না? C2 মানে কার্বন কার্বন ট্রিপল বন্ড বোঝানো হয়েছে। এটা আমি শেখানোর জন্য দিয়েছি
সব যে তোমরা পারবা তা না, কিছু আমি শেখানোর জন্য দিয়েছি, পরীক্ষাও শিখাবে, আরো 2 স্টেজে শিখাবো, দেখবা কোনো স্যার আটকাতে পারবে না। চতুর্থ রিভিশনে যে তুমি খুব সাবলীল ভাবে সৃজনশীল পারবা। এখন আসো প্রথম রিভিশন, এখন তো তুমি পারবাই না, আর যে পরীক্ষা দাও নাই সে 50 রিভিশনে পারবা না এই চ্যাপ্টার। এখন দেখো এটাকে একটু সাজাই, সিএস এর সাথে কিন্তু 2বার CH3 দেখতে পাচ্ছ, সিএস এর সাথে 2বার CH3, তাহলে সিএস এর সাথে 2বার CH3, এই সিএস এর সাথে 2বার CH3, C2 মানেই কার্বন, ট্রিপল বন্ড কার্বন, এটাই হলো C2। কার্বনে কার্বনের ট্রিপল বন্ড থাকলেই তো 2টা কার্বন হয়, এটাই C2। এরপর CH2, তারপর CH, ডাবল বন্ড CH, তারপর CH এ 2বার CH3, CH এ এই একবার দিলাম CH3 এই বরাবর, এই আরেকবার CH3। এখন তো তোমরা এমনি পারতেছো। ইনার আইন যদি থাকে, ইনার আইন, তাহলে আগে ইন পরে আইন না, দেখো সুষম দূরত্বে আছে, উভয় পাশ থেকে সুষম দূরত্বে আছে, ইনার আইন থাকলে আগে ইন পরে আইন না? জি স্যার। জি স্যার। ইনার আইন থাকলে আগে ইন পরে আইন। তাহলে এই দিক থেকে নাম্বারিং। টু 8 ডাইমিথাইল নন 3 in 6 আইন। আবার বলছি 2 8 ডাইমিথাইল নন 3 in 6 আইন। পারবা না লিখতে? আরেকবার বলবেন? 2 8 ডাইমিথাইল, দেখে নাও 2 তে আর 8 এ কয় মিথাইল? ডাইমিথাইল। 2 8 ডাইমিথাইল নন 3 in 6 আইন। হ্যাঁ স্যার, হয়েছে। এখানে আর তো কোনো সমস্যা নেই, আরগুলো তো আগের সেটের কোশ্চেন, থাকলে বলো। স্যার 22 নম্বরটা একটু বলবেন। 22 নম্বর, আর ওই জায়গায় নুনটা আসলে 22 কেন? নম্বর তো গত লেকচারে বলা হয়েছে, হুবহু একই যৌগ তো, অন্য সেটের কোশ্চেন। তুমি কি তারপর বলো, আর কেউ কিছু জিজ্ঞেস করবা? স্যার 21 নম্বরে ডাইমিথাইলের পরে নুন আসলো কেন? 9 কার্বনের শিকল, 9 কার্বনের শিকলে তুমি কি লিখবা? 9 কার্বনের শিকল এই দেখো। স্যার বুঝছি। আর কেউ কিছু জিজ্ঞেস করবা? এখন শোনো, এরপর আমি টপিকস পড়ানো শুরু করব, বইয়ের টপিকস পড়ানো শুরু করব। হাজারি স্যারের বই বা অন্যান্য বই, কোনো বই আসলে এই অধ্যায়টি সহজ করে লেখে নাই। আমি নোট দিব, নোট পড়বা। নোটটি দেব কিভাবে শোনো, যারা বরিশালে আছো তারা কালকে বিকেলে নোট পেয়ে যাবা, অনেক নোট দেব, অনেকগুলো পৃষ্ঠা নোট দেব, কালকে বিকেলে পেয়ে যাবা। যারা বরিশালে আছো আমার বাসায় এসে নিয়ে যাবা, আর যারা দূরে আছো তারা এই গ্রুপে পাঠাবো ছবি, সেখান থেকে তুলে নেবা, কালকে বিকেলে পাবা। অনেক নোট তো, এক একজনই বহু পৃষ্ঠার নোট পাবা। এগুলো বই ধরে পড়ে তুমি আসলে আয়ত্ত করে লিখতে পারবে না, বই বড় বড় বাজে করে লেখছে। আমি সকল বইয়ের তথ্য সংক্ষেপে এনে নোট দিচ্ছি। স্যার হ্যাঁ, কালকে বিকালে কয়টার দিকে আসলে পাবো? বিকেলে আসবা, বিকেলে দুপুরের পরে আসলেই পাবা, দুপুরে 2টার পরে আসলেই পাবা। বহু নোট পাবা, সব নোট নিয়ে নেবা, সব নোট ক্লাসে যে পরীক্ষাটা দিয়েছো এই পরীক্ষার কোশ্চেনও নিয়ে নেবা। এখন আমি
এর পরের টপিকস বইয়ের মানে নামকরণের পরের টপিকস পড়াচ্ছি সমানুতা, কিন্তু এটা বই ধরে পড়বা না, শীট পাঠাবো, আমি গ্রুপে পাঠাবো, গ্রুপ ধরে পড়ে নেবা, কালকে শীট পাবা। আর যে দূরে আসো সে একটু নোট করে নিও, জটিল অধ্যায় তো নোট করে নিয়ে তারপর তুমি নোটও পাবা। তো সবার জন্য নোট আমি ফটোকপি করে রাখবো, সবাই নোট পাবা, সমস্যা নেই, কেউ বাকি যাবে না, সবার নোটই আমার কাছে আছে, করে রাখা আছে। যে দূরে আছো সে গ্রুপ থেকে তুলে নেবা, তুলে নিলে ওটা প্র্যাকটিস হবে অবশ্য। তাহলে আমি আলোচনা করতেছি সমানুতা টপিকস, বইতে খুব বাজে করে লেখছে, এটা বই পড়ে তারপর উদ্দীপক ধরে অ্যান্সার করতে পারবে না, নোট পড়লেই হবে। আমি আলোচনা করতেছি সমানুতা। সমানুতা আমাদের আলোচ্য বিষয়। যেসব যৌগের আণবিক সংকেত এক কিন্তু কমপক্ষে একটি ভৌত বা রাসায়নিক ধর্মের পার্থক্য বিদ্যমান থাকে তাদেরকে বলা হয় সমাণু বা আইসোমার। আর তাদের এই ধর্মটাকেই বলা হয় সমানুতা। আবার বলছি, সমানুতার সংজ্ঞাটা শোনো। যেসব যৌগের আণবিক সংকেত একই কিন্তু কমপক্ষে একটি ভৌত বা রাসায়নিক ধর্মের পার্থক্য পরিলক্ষিত হয় তাদেরকে বলা হয় পরস্পরের সমাণু বা আইসোমার। আর এই ধর্মটাকে বলা হয় সমানুতা বা আইসোমারিজম। আবার বলছি, মুখস্থ করো। যেসব যৌগের আণবিক সংকেত একই কিন্তু কমপক্ষে একটি ভৌত বা রাসায়নিক ধর্মের পার্থক্য পরিলক্ষিত হয় তাদেরকে বলা হয় পরস্পরের সমাণু বা আইসোমার। আর এই ধর্মটাকেই বলা হয় সমানুতা বা আইসোমারিজম। সমানুতার শ্রেণী বিভাগ দেখো, সমানুতার শ্রেণী বিভাগ দেখো। সমানুতা প্রধানত দুই ভাগে বিভক্ত, একটা হলো গাঠনিক সমানুতা আর একটা হলো স্টেরিও সমানুতা। বলতে পারে স্যার আবার তা কি, সেটা আমরা একটু পরে শিখবো, স্টেপ বাই স্টেপ শিখবো। সমানুতা প্রধানত দুই ধরনের, গাঠনিক আর স্টেরিও সমানুতা। এই যে গাঠনিক সমানুতা, সেটা বড় করে দেখাই আমি। গাঠনিক সমানুতা আবার 5 প্রকারের। গাঠনিক সমানুতা 5 প্রকারের: শিকল বা চেইন সমানুতা, অবস্থান সমানুতা, কার্যকারীমূলক সমানুতা, মেটামারিজম সমানুতা, টটোমারিজম সমানুতা। তাহলে গাঠনিক সমানুতা 5 প্রকারের: শিকল বা চেইন সমানুতা, অবস্থান সমানুতা, কার্যকারীমূলক সমানুতা, মেটামারিজম সমানুতা আর টটোমারিজম সমানুতা। এর ব্যাখ্যা আমরা আজকেই শিখে ফেলবো। আর আগামী ক্লাসে স্টেরিও সমানুতা শেখাবো। স্টেরিও সমানুতা আবার 2 প্রকারের: আলোক সমানুতা আর জ্যামিতিক সমানুতা। এখন একটা একটা করে ব্যাখ্যা দিচ্ছি, তুমি মনোযোগ দিয়ে দেখলে এটাতে আর তুমি আটকাবা না। আমি এখন আলোচনা করব গাঠনিক সমানুতা। গাঠনিক সমানুতা সম্পর্কে আলোচনা করব, ভালো করে দেখো সবাই। গাঠনিক সমানুতা আমাদের আলোচ্য বিষয়। অণুতে পরমাণুদের সংযোগের ভিন্নতা থাকার কারণে ভিন্ন গঠন বিশিষ্ট সমানুতার সৃষ্টি হয়। দেখো এখানে অণুতে পরমাণুদের সংযোগ আছে, যেরকম সার কার্বনের শিকল, এখানে কিন্তু অণুতে পরমাণুদের সংযোগের ভিন্নতা আছে। সেই অণুতে পরমাণুদের সংযোগের ভিন্নতার কারণে ভিন্ন গঠন বিশিষ্ট যে সমানুতার উদ্ভব হয় তাকে বলা হয় গাঠনিক সমানুতা। আবার বলছি, অণুতে পরমাণুদের সংযোগের ভিন্নতার কারণে ভিন্ন গঠন বিশিষ্ট যে সমানুতার উদ্ভব হয় তাকে বলা হয় গাঠনিক সমানুতা। গাঠনিক সমানুতা একটা একটা করে আমি বলছি, তোমরা এখন নোট করবা না, পরে নোট করে নেবা। ক্লাস রেকর্ড ক্লাস দেখে নোট করে নেবা, আপাতত দেখতে থাকো। তুমি এখন ঠিক মতো লিখতেও পারবা না।
তুমি এখন ঠিক মতো ভালো করে লিখতেও পারবা না, গাঠনিক সমানতা গুলো আমি একটা একটা করে দেখাচ্ছি। গাঠনিক সমানুতার শ্রেণীবিভাগ বা প্রকারভেদ গুলো একটা একটা করে দেখাচ্ছি। 1 নম্বর দেখো, গাঠনিক সমানুতার প্রথম শ্রেণীবিভাগে প্রথমটা হলো শিকল বা চেইন সমানুতা। শিকল বা চেইন সমানুতা। কার্বন শিকলের বা চেইনের গঠনের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব হয় তাকে বলা হয় শিকল বা চেইন সমানুতা। আবার বলছি, কার্বন শিকল বা চেইনের গঠনের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব হয় তাকে বলা হয় শিকল বা চেইন সমানুতা। শিকল বা চেইন সমানু দেখো, C4H10, C4H10 এই যৌগে আছে দেখো, CH3, CH2, CH2, CH3। তাহলে C4H10 আছে দেখো। আর এরপরে আরেকটা যৌগ লিখতেছি দেখো, এটা তো C4H10 আছে। কিন্তু কার্বন শিকল বা চেইনের গঠনের ভিন্নতা আছে। এখানে উপরেরটা দেখো, কার্বন শিকল বা চেইনটা শাখাবিহীন, আর নিচেরটায় কার্বন শিকল বা চেইনটা কি শাখাযুক্ত। এইভাবে কার্বন শিকলের বা চেইনের গঠনের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব হয় তাকে বলা হয় শিকল বা চেইন সমানুতা। উপরের সমানুটা দেখো, উপরের সমানুটায় কার্বন শিকল বা চেইনটা কি শাখাবিহীন, আর নিচেরটা কি একটা শাখাযুক্ত। এইভাবে কার্বন শিকল বা চেইনের গঠনের পার্থক্যের কারণে যে সমানুতা হবে সেটা হলো শিকল বা চেইন সমানুতা। আরো উদাহরণ দেখো, C5H12, C5H12 এটাতে দেখো কার্বন শিকল শাখাবিহীন অবস্থায় আছে, C5H12 যৌগ। কোনে দেখো C5H12 আছে। এরপরেরটা দেখো, এটাতে কার্বন শিকলে একটা শাখা আছে। এটাও কিন্তু C5H12, গুনে দেখো C5H12। আর এখন যেটা লিখতেছি সেইটা দেখো, এইটাতে কার্বন শিকলে দুইটা শাখা আছে। তাহলে দেখো, প্রথমটায় উপরের যে যৌগটা এটা কার্বন শিকল কি শাখাবিহীন, পরটা কি এক শাখা, পরটা কি দুই শাখা। দেখো আবার কার্বন শিকল এটা শাখাবিহীন, পরেরটা কি এক শাখা, পরেরটায় দুই শাখা, কিন্তু প্রতিটাই কিন্তু C5H12। তাহলে কার্বন শিকল বা চেইনের গঠনের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব হয় তাকে বলে শিকল বা চেইন সমানুতা। এরপর দেখো, C4H10O, C4H10O, ও মানে অক্সিজেন। আবার বলছি,
C4 4 কার্বন, H10 10 হাইড্রোজেন আর অক্সিজেন, C4 H10O। এইটাতে কার্বন শিকলটা দেখো, এটাতে কার্বন শিকল শাখাবিহীন, এটাতে কার্বন শিকল শাখাযুক্ত। দুইটাই কিন্তু C4H10O আছে, দেখো গুণে দেখো। তাহলে কার্বন শিকল বা চেইনের গঠনের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব হয় তাকে বলা হয় শিকল বা চেইন সমানুতা। এরপরে আমি আলোচনা করব অবস্থান সমানুতা। এখন আমাদের আলোচ্য বিষয় হলো অবস্থান সমানুতা, এটা 2 নম্বর। কার্যকারী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব হয় তাকে বলা হয় অবস্থান সমানুতা। আবার বলছি, কার্যকারী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব হয় তাকেই বলা হয় অবস্থান সমানুতা। দেখো, C3H6O, C3H6O, এটা না দেখে এটা লিখি C3H8O, C3H8O, C3H8O মানে কি 3 কার্বন 8 হাইড্রোজেন আর 1 অক্সিজেন, C3H8O যৌগ দেখো। C3H8O আছে কিনা দেখো। এই যৌগে কার্যকারী মূলক অ্যালকোহলের অবস্থান 1 নং কার্বনে। আর এইটা দেখো, এটাও C3H8O, কিন্তু কার্যকারী মূলকের অবস্থানের পার্থক্য আছে। এটা অ্যালকোহলের অবস্থান 2 নং কার্বনে। এইভাবে কার্যকারী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব হয় তাকে বলা হয় অবস্থান সমানুতা। দেখো উপরেরটা কার্যকারী মূলকের অবস্থান 2 নং কার্বনে, ভুল বললাম 1 নং কার্বনে। উপরেরটা কার্যকারী মূলক অ্যালকোহলের অবস্থান 1 নং কার্বনে, আর নিচেরটায় কার্যকারী মূলক অ্যালকোহলের অবস্থান কয় নং কার্বনে? 2 নং কার্বনে। এইভাবে কার্যকারী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব ঘটে তাকে বলে অবস্থান সমানুতা। এরপরে দেখো, C4H8 অ্যালকিন, C4H8 অ্যালকিন, এখানে কার্যকারী মূলক অ্যালকিন, কার্বন কার্বন দ্বিবন্ধন। এখানে অ্যালকিনের অবস্থান 1 নং কার্বনে। আর নিচের যৌগটা দেখো, এটাতে অ্যালকিনের অবস্থান 2 নং কার্বনে। এইভাবে কার্যকারী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব হয় তাকে বলে অবস্থান সমানুতা। উপরেরটায় অ্যালকিন, নিচেরটা অ্যালকিন, কিন্তু অ্যালকিন অর্থাৎ কার্যকারী মূলকের অবস্থান উপরেরটা 1 নং কার্বনে অবস্থান, আর নিচেরটা কি 2 নং কার্বনে অবস্থান।
এরপর দেখো দ্বি প্রতিস্থাপিত বেনজিন C6H6 তো বেনজিন, এই বেনজিনের দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপিত করে দুইটা গ্রুপ আসছে। দেখো দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে আমরা ধরে নিলাম দুইটা ক্লোরিন আসছে, ডাইক্লোরোবেনজিন। একে বলা হয় দ্বি প্রতিস্থাপিত বেনজিন। দ্বি প্রতিস্থাপিত বেনজিনে কার্যকারীমূলক হ্যালোজেনের অবস্থান কয় ভাবে থাকতে পারে? এই কার্যকারীমূলক হ্যালোজেন ক্লোরিন দুইটা যদি পাশাপাশি কার্বনে থাকে তাহলে এটাকে বলে অর্থ অবস্থান। এটা অর্থ অবস্থান, ও লেখা হয় পাশাপাশি কার্বনে থাকলে। আর যদি দুইটা ক্লোরিন সোজাসুজি থাকে তাহলে এটাকে কি বলা হয় মনে আছে? প্যারা বলা হয়, পি। আর যদি দুইটা ক্লোরিন এইভাবে একটা গ্যাপ যেয়ে থাকে তাহলে মেটা। এইভাবে কার্যকারী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে যে সমানুতা হয় সেটা হলো অবস্থান সমানুতা। দেখো এটা অর্থ অবস্থান, এটা প্যারা অবস্থান, এটা কি মেটা অবস্থান। এভাবে কার্যকারী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব ঘটে তাকে বলে অবস্থান সমানুতা। এরপর কার্যকারীমূলক সমানুতা। জিজ্ঞেস করতে পারি? না না, কোশ্চেন জিজ্ঞেস করা যাবে না এখন, পরে আরেকবার পড়াবো তারপর তুমি জিজ্ঞেস করবে, এখনই আজকেই পারবা। কার্যকারীমূলক সমানুতা এখন আমাদের আলোচ্য বিষয়। কার্যকারীমূলক সমানুতা। কার্যকারী মূলকের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব ঘটে তাকে বলে কার্যকারী মূলক সমানুতা। আবার বলছি, কার্যকারী মূলকের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব ঘটে তাকে বলে কার্যকারী মূলক সমানুতা। এই কার্যকারী মূলক সমানুদের কার্যকারী মূলকের পার্থক্য থাকবে। যেমন দেখো C3H6O, C3H6O এই যোগে কার্যকারী মূলক কি? অ্যালডিহাইড। এটাও C3H6O, গুণে দেখো প্রয়োজনে। এটা কার্যকারী মূলক কি? কিটোন। তাহলে কার্যকারী মূলকের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব ঘটবে সেটা হলো কার্যকারী মূলক সমানুতা। দেখো উপরেরটা কার্যকারী মূলক কি? অ্যালডিহাইড, CHO। নিচেরটার কার্যকারী মূলক কিটোন, কিন্তু দুইটাই কিন্তু C3H6O। এভাবে কার্যকারী মূলকের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব ঘটে সেটাকে বলে কার্যকারী মূলক সমানুতা। এরপর দেখো C3H8O, C3H8O। আগের যেটা লিখছিলাম সেটা কিন্তু এটা না, আগেরটা লিখছিলাম C3H6O। এখন বলতে পারো স্যার আমরা এটা কি করে পারবো কোনটা C3H6O হবে আর কোনটা C3H8O হবে, এটা কি করে পারবো? এটা আমি লাস্টে শিখাই দেব, এটা অবশ্যই শিখাবো, এটার জন্য আলোচ্য বিষয় আছে। তাহলে C3H8O, আগেরটা ছিল C3H6O। এটাতে দেখো
এটাতে কার্যকারীমূলক কি? অ্যালকোহল। এটাতে কার্যকারীমূলক ইথার। তাহলে কার্যকারী মূলকের পার্থক্যের কারণে যে সমানতার উদ্ভব ঘটে সেটাকে বলা হয় কার্যকারীমূলক সমানতা। আবার দেখো উপরেরটা কার্যকারীমূলক কি? অ্যালকোহল কার্যকারীমূলক। আর নিচেরটায় কার্যকারীমূলক কি? ইথার কার্যকারীমূলক। স্যার এই কিটোন কার্যকারী লিখছেন? ইথার কিটোন লিখে ফেলছি না? উপরটা কার্যকারীমূলক অ্যালকোহল আর নিচেরটা হবে ইথার। এই কার্যকারী মূলকের পার্থক্য থাকবে। কার্যকারী মূলকের পার্থক্যের কারণে যে সমানতার উদ্ভব ঘটবে সেটা হলো কার্যকারীমূলক সমানতা। দেখো উপরেরটায় অ্যালকোহল কার্যকারীমূলক, নিচেরটা কি? ইথার কার্যকারীমূলক। তারপর দেখো C3H6O2, O2 মানে কি? 2 অক্সিজেন। C3H6O2 এটাতে দেখো কার্যকারীমূলক হলো কার্বক্সিলিক অ্যাসিড। আর এটাতে দেখো কার্যকারীমূলক অ্যাস্টার। মাঝখানে সি ডাবল আর দুই পাশে অ্যালকাইল মূলক থাকলে কি? অ্যাস্টার। তাহলে কার্যকারী মূলকের পার্থক্যের কারণে যে সমানতার উদ্ভব ঘটে সেটাকে কি বলা হয়? কার্যকারীমূলক সমানতা। এটাই কার্যকারীমূলক কি? অ্যালকোহল। এটাই কার্যকারীমূলক কি? অ্যাস্টার। মাঝখানে সি ডাবল মূলক আর দুই পাশে অ্যালকাইল মূলক যদি থাকে তাহলে সেটাকে অ্যাস্টার বলা হয়। এটা কার্যকারীমূলক কার্বক্সিলিক অ্যাসিড, এটাই অ্যাস্টার কার্যকারীমূলক। এই কার্যকারীমূলকের পার্থক্যের কারণে যে সমানতার উদ্ভব ঘটে সেটাকে বলে কার্যকারীমূলক সমানতা। কিন্তু দুইটাতেই C3H6O আছে। প্রয়োজন আবার দেখো কার্যকারীমূলক উপরেরটা কার্বক্সিলিক অ্যাসিড আর নিচেরটা অ্যাস্টার। এই কার্যকারী মূলকের পার্থক্যের কারণে যে সমানতার উদ্ভব ঘটে সেটাকে বলা হয় কার্যকারীমূলক সমানতা। এরপর দেখো মেটামারিজম সমানতা। মেটামারিজম সমানতা। মেটামারিজম সমানতা। স্যার এটা কি 4 নম্বরে? পরে লাগবা আগে দেখো মেটামারিজম সমানতা। কার্যকারীমূলক একই থাকে, কার্যকারীমূলক একই থাকলে কিন্তু একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য বলা হয়। একই কার্যকারীমূলক সম্বলিত অর্থাৎ একই সমগোত্রীয় শ্রেণীর যৌগ কিন্তু এদের কার্যকারীমূলকের উভয় পাশে কার্বনের সংখ্যার অসমতা থাকবে। এইভাবে কার্যকারীমূলকের উভয় পাশে কার্বনের সংখ্যার অসমতাজনিত কারণে বা ভিন্নতাজনিত কারণে যে সমানুতার উদ্ভব ঘটে সেটা হলো মেটামারিজম সমানুতা। আর উদ্ভূত সমানুতাকে বলা হয় মেটামার। আবার বলছি একই কার্যকারীমূলক সম্বলিত যৌগ থাকবে এরা, অর্থাৎ একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য, কিন্তু কার্যকারীমূলকের উভয় পাশে কার্বনের সংখ্যার অসমতাজনিত কারণে বা ভিন্নতার কারণে যে সমানুতার উদ্ভব ঘটে সেটাকে বলা হয় মেটামারিজম সমানুতা। আর উদ্ভূত সমানুতাকে বলা হয় মেটামার। দেখো C5H10O, C5H10O এটাতে কিটোন কার্যকারী মূলক আছে, কিন্তু কিটোনের বাম পাশে 1 কার্বন আর ডান পাশে 3 কার্বন। দেখো বাম পাশে 1 কার্বন, ডান পাশে 3 কার্বন। আর নিচেরটা দেখো এটাও কিটোন, একই কার্যকারীমূলক সম্বলিত যৌগ থাকবে এরা। আর একই কার্যকারীমূলক সম্বলিত যৌগদেরকে কি বলা হয়? একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য।
এটাও কিটোন, কিন্তু এটার উভয় পাশে 2 করে কার্বন আছে। এইভাবে একই কার্যকারীমূলক সম্বলিত যৌগ অর্থাৎ একই সমগোত্রীয় শ্রেণীর যৌগ, কিন্তু কার্যকারী মূলকের উভয় পাশে কার্বনের সংখ্যার অসমতাজনিত কারণে বা ভিন্নতার কারণে যে সমানুতার উদ্ভব ঘটে সেটাকে বলা হয় মেটামারিজম সমানুতা, আর উদ্ভূত সমাণুদেরকে বলা হয় মেটামার। আবার বলছি, একই কার্যকারীমূলক সম্বলিত যৌগ অর্থাৎ একই সমগোত্রীয় শ্রেণীর যৌগ, কিন্তু কার্যকারী মূলকের উভয় পাশে কার্বনের সংখ্যার অসমতাজনিত কারণে যে সমানুতার উদ্ভব ঘটে সেটাকে বলা হয় মেটামারিজম সমানুতা, আর উদ্ভূত সমাণুদেরকে বলা হয় মেটামার। দেখো, এই প্রথমটায় কার্যকারী মূলকের এই পাশে 1 কার্বন, এই পাশে 3 কার্বন, আর এটাই এই পাশে 2 কার্বন, ওই পাশে 2 কার্বন। তাহলে কার্যকারী মূলকের উভয় পাশে কার্বনের সংখ্যার অসমতাজনিত কারণে বা ভিন্নতার কারণে যে সমানুতার উদ্ভব ঘটে সেটা হলো মেটামারিজম সমানুতা, আর উদ্ভূত সমাণুদের বলা হয় মেটামার। এরপর আরো কিছু উদাহরণ দেখো। C4H10O, C4H10O এটা একটা ইথার যৌগ, কিন্তু এটার বাম পাশে 1 কার্বন, ডান পাশে 3 কার্বন। এই নিচেরটা দেখো, নিচেরটাও একটা ইথার যৌগ, কিন্তু এই ইথারের বাম পাশে 2 কার্বন আর ডান পাশেও 2 কার্বন। এই কার্যকারী মূলকের উভয় পাশে কার্বনের সংখ্যার অসমতাজনিত কারণে বা ভিন্নতার কারণে যে সমানুতার উদ্ভব ঘটে সেটাকে বলা হয় মেটামারিজম সমানুতা, আর উদ্ভূত সমানুতাকে বলা হয় মেটামার। দেখো, এইটায় কার্যকারী মূলকের এক পাশে 1 কার্বন, এক পাশে 3 কার্বন, আর এইটায় কার্যকারী মূলকের এক পাশে 2 কার্বন, আরেক পাশে 2 কার্বন। এইভাবে কার্যকারী মূলকের উভয় পাশে কার্বনের সংখ্যার অসমতাজনিত কারণে বা ভিন্নতার কারণে যে সমানুতার উদ্ভব ঘটে সেটাকে বলা হয় মেটামারিজম সমানুতা, আর উদ্ভূত সমানুতাকে বলা হয় মেটামার। এরপর দেখো, C4H11N, C4H11N, N মানে নাইট্রোজেন। এটাতে দেখো অ্যামোনিয়ার 2টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে যদি 2টা অ্যালকাইল মূলক আসে তাহলে এটাকে সেকেন্ডারি অ্যামিন বলা হয়। এই অ্যামোনিয়ার 2টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে দুই পাশে 2টা অ্যালকাইল মূলক আসছে। দেখো, অ্যামোনিয়ার 2টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে 2টা অ্যালকাইল মূলক আসছে, এটা সেকেন্ডারি অ্যামিন। এই সেকেন্ডারি অ্যামিনটার ক্ষেত্রে দেখো কার্যকারী মূলকের উভয় পাশে 2 করে কার্বন আছে, আর নিচে দেখো এটা কার্যকারী মূলকের বাম পাশে 1 কার্বন, ডান পাশে 3 কার্বন। এইভাবে কার্যকারী মূলকের উভয় পাশে কার্বনের সংখ্যার অসমতাজনিত কারণে বা ভিন্নতার কারণে যে সমানুতার উদ্ভব ঘটে তাকে বলে মেটামারিজম সমানুতা, আর উদ্ভূত সমানুদেরকে বলে মেটামার। দেখো, এটার এক পাশে 2 কার্বন, আরেক পাশে 2 কার্বন, এটা এক পাশে 1 কার্বন, আরেক পাশে 3 কার্বন। আবার বলছি, কার্যকারী মূলকের উভয় পাশে কার্বনের সংখ্যার অসমতাজনিত কারণে বা ভিন্নতার কারণে যে সমানুতার উদ্ভব ঘটে তাকে বলে মেটামারিজম সমানুতা, আর উদ্ভূত সমানুদেরকে বলা হয় মেটামার। এরপর টটোমারিজম সমানুতা দেখো। টটোমারিজম 5 নম্বর। টটোমারিজম
টটোমারিজমের সংজ্ঞাটা আগে মৌখিকভাবে শোনো, তারপর আমি বলছি। টটোমারিজম হলো এক প্রকার বিশেষ কার্যকারীমূলক সমানুতা, যাতে সমাণুগুলো এক প্রকার কার্যকারীমূলক সম্বলিত কাঠামো থেকে স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ নিজে নিজেই আরেক প্রকার কার্যকারীমূলক সম্বলিত কাঠামোতে রূপান্তরিত হয়ে যাবে এবং উভয় কাঠামো পরস্পরের সাথে সাম্যাবস্থায় বিরাজ করবে। আবার বলছি, টটোমারিজম হলো এক প্রকার বিশেষ কার্যকারীমূলক সমানুতা, যাতে সমাণুগুলো এক প্রকার কার্যকারীমূলক সম্বলিত কাঠামো থেকে স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ নিজে নিজে আরেক প্রকার কার্যকারীমূলক সম্বলিত কাঠামোতে রূপান্তরিত হয়ে যাবে এবং উভয় কাঠামো পরস্পরের সাথে সাম্যাবস্থায় বিরাজ করবে। দেখো উদাহরণ লিখতেছি, ভালো করে দেখো, আগেই লিখবা না কিন্তু। এই এই কাঠামোটা দেখো, এটা একটা কিটোন যৌগ, 3 কার্বন বিশিষ্ট কিটোন প্রোপানন। এই কিটোনকে আমরা এইভাবে না লিখে একটু অন্যভাবে লিখি। এই 3 কার্বন বিশিষ্ট কিটোন প্রোপানন না, এটাকে আমি এইভাবে না লিখে অন্যভাবে লিখবো। দেখো, CH3 লিখবো, একটা হাইড্রোজেন বন্ডে দেখালাম, আর কিটোনের COই লিখবো, কার্বন অক্সিজেন তো ডাবল বন্ড, আর একটা CH3 আছে। এরা উভয়মুখী বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এক প্রকারের কার্যকারীমূলক কিটো কার্যকারীমূলক, কিন্তু কিটো কার্যকারীমূলক অন্য কার্যকারীমূলকে রূপান্তরিত হবে। কিভাবে হবে শোনো, এই যে 2টা বন্ড, সেই 2টা বন্ডের একটা বন্ড যাবে অক্সিজেনে, সেই বন্ড দিয়ে আগত হাইড্রোজেনকে ধরবে, আর হাইড্রোজেনের বন্ড ইলেকট্রনটা এখানে চলে আসবে। আবার আবার দেখো কি কি পরিবর্তন হচ্ছে। একটা বন্ড, এই 2টা বন্ডের একটা বন্ড অক্সিজেনে চলে যাবে, সেই বন্ড দিয়ে অক্সিজেন আগত হাইড্রোজেনকে ধরবে, আর হাইড্রোজেনের বন্ডটা এখানে এসে ডাবল বন্ড গঠন করবে। সেই অনুযায়ী প্রোডাক্টটা কি হবে দেখো, উৎপাদ মানে প্রোডাক্টটা কি হবে দেখো, দেখো এই একটা বন্ড গেছে এখানে, সেই বন্ড দিয়ে আগত হাইড্রোজেনকে ধরছে, ফলে এটা অ্যালকোহল হয়ে গেছে, আর এই বন্ডটা এখানে এসে ডাবল বন্ড গঠন করছে। তাহলে দ্বিবন্ধনের ইন আর অ্যালকোহলের অল ইনল কাঠামোতে রূপান্তরিত হয়েছে। ইন আর অল একত্রে ইনল বলা হয়, দ্বিবন্ধনের ইন আর অ্যালকোহলের অল। তাহলে এখন টটোমারিজমের সংজ্ঞাটা বলছি, আবার মিলাও। টটোমারিজম হলো এক প্রকার বিশেষ কার্যকারীমূলক সমানুতা, যাতে সমাণুগুলো এক প্রকার কার্যকারীমূলক সম্বলিত কাঠামো থেকে স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ নিজে নিজেই আরেক প্রকার কার্যকারীমূলক সম্বলিত কাঠামোতে রূপান্তরিত হয়ে যায় এবং উভয় কাঠামো পরস্পরের সাথে সাম্যাবস্থায় বিরাজ করে। টটোমারিজমের ফলে উদ্ভূত সমাণুদেরকে বলে টটোমার। আর সাম্যাবস্থায় এরা সামনে পিছনে চলমান থাকে বা গতিশীল থাকে, তাই এটাকে অনেকে গতিশীল সমানুতা বলে থাকে। আবার বলছি, মুখস্থ করো। টটোমারিজম হলো এক প্রকার বিশেষ কার্যকারীমূলক সমানুতা, যাতে সমাণুগুলো এক প্রকার কার্যকারীমূলক সম্বলিত কাঠামো থেকে স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ নিজে নিজেই আরেক প্রকার কার্যকারীমূলক সম্বলিত কাঠামোতে রূপান্তরিত হয়ে যায় এবং উভয় কাঠামো পরস্পরের সাথে সাম্যাবস্থায় বিরাজ করে। টটোমারিজমের ফলে উদ্ভূত সমাণুদেরকে বলা হয় টটোমার। আর টটোমারিজমের সমাণুগুলো সাম্যাবস্থায় সামনে পিছনে গতিশীল বা চলমান থাকে, তাই এটাকে অনেকে গতিশীল সমানুতা বলে থাকে। আরেকটা এক্সাম্পল দেখো, CH3 CHO, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, এটার নাম কি ইথানল, তাই না? 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তো ইথানল। এই ইথানলকে আমরা এইভাবে না লিখে এইভাবে লিখবো, একই কথা। এই CH3 লিখলাম, কিন্তু একটা হাইড্রোজেনকে বন্ডে দেখালাম, আর CHO না, অক্সিজেনের তো ডাবল বন্ড।
তাহলে এই একটা বন্ড যাবে অক্সিজেনে, সেই বন্ড দিয়ে আগত হাইড্রোজেনকে ধরবে, আর এই হাইড্রোজেনের বন্ডটা এখানে এসে ডাবল বন্ড গঠন করবে। তাহলে মিলাও, প্রোডাক্টটা মিলাও, কি হতে পারে সেই অনুযায়ী প্রোডাক্টটা কি হবে দেখো। H2C ডাবল বন্ড CH, আর এখানে কি এটা OH হয়ে যাবে, অ্যালকোহল হয়ে যাবে। তাহলে ছিল ন্যাল কাঠামো, অ্যালডিহাইড, অ্যালডিহাইডের ন্যাল কাঠামো ছিল, দেখো ন্যাল হয়েছে কি দ্বিবন্ধনের ঋণ আর অ্যালকোহলের অল, ইনলে পরিণত হয়েছে। তাহলে এখন আবার বলছি সংজ্ঞাটা শোনো। টটোমারিজম হলো এক প্রকার বিশেষ কার্যকারীমূলক সমানতা, যাতে সমানুগুলো এক প্রকার কার্যকারীমূলক সম্বলিত কাঠামো থেকে স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ নিজে নিজেই আরেক প্রকার কার্যকারীমূলক সম্বলিত কাঠামোতে রূপান্তরিত হয়ে যায় এবং উভয় কাঠামো পরস্পরের সাথে সাম্যাবস্থায় বিরাজ করে। টটোমারিজমের ফলে উদ্ভূত সমান্তরকে বলা হয় টটোমার। আর টটোমারিজম সমানুগুলো সাম্যাবস্থায় উভয়মুখী গতিশীল বা চলমান থাকে, তাই এটাকে গতিশীল বা চলমান সমানুতাও বলে থাকে। তাহলে আমি টোটাল সমানুতা যতদূর যা আছে আবার বলছি, সবাই যথেষ্ট মনোযোগ দিয়ে দেখো, একটা একটা করে বলে যাচ্ছি আমি। সবাই মনোযোগ দিয়ে দেখো, এখান থেকে কোশ্চেন আসুক আর না আসুক, উদ্দীপক ধরতে পারবা না। উদ্দীপকটি একটি সমানুতা থাকতে পারে। যথেষ্ট মনোযোগ দিয়ে দেখো, তারপর আমি নোট পাঠাবো, পারলে হ্যান্ড নোট করে নিও, আবার যদি না নোট করতে চাও তাহলে লিখে নিও, নোটটা গ্রুপে যাবে ছবি আকারে। আর আমি যা লিখতেছি এত কিছু কিন্তু কোনো বইতে টইতে নাই, বইতে একটা উদাহরণ দাও, আমি প্রতিটার বহু করে উদাহরণ দিয়েছি, এইটা লিখে রাখবা, খাতায় সাজিয়ে লিখে রাখবা। আমি তো অনেক উদাহরণ দিচ্ছি, বইতে এত উদাহরণ নাই। দেখো সবাই, শিকল বা চেইন সমানুতা আমাদের আলোচ্য বিষয়। কার্বন শিকলের বা চেইনের গঠনের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব ঘটে তাকে বলা হয় শিকল বা চেইন সমানুতা। উপরে কার্বন শিকল বা চেইনটা কি শাখাবিহীন আর নিচেরটা কি শাখাযুক্ত। এইভাবে কার্বন শিকল বা চেইনের গঠনের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব ঘটে তাকে বলা হয় শিকল বা চেইন সমানুতা। এটা দেখো, এটা শাখাবিহীন, এটা এক শাখা, এটা দুই শাখা। তাহলে কার্বন শিকল বা চেইনের গঠনের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব ঘটে তাকে বলা হয় শিকল বা চেইন সমানুতা। এটা দেখো, এটা শাখাবিহীন, এটা একটা শাখা আছে। এইভাবে কার্বন শিকল বা চেইনের গঠনের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব ঘটে তাকে বলে শিকল বা চেইন সমানুতা। এরপর দেখো অবস্থান সমানুতাটা কি। কার্যকারী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব ঘটে তাকে বলে অবস্থান সমানুতা। দেখো কার্যকারী মূলকের অবস্থানের পার্থক্য আছে, এটা 1 নং কার্বনের অবস্থান, এটা 2 নং কার্বনের অবস্থান। কার্যকারী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব ঘটে তাকে বলে অবস্থান সমানুতা। উপরেরটা 1 নং কার্বনের অবস্থান, পরেরটা 2 নং কার্বনের অবস্থান। কার্যকারী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব ঘটে সেটাকে বলে অবস্থান সমানুতা। এটা অবস্থান অর্থ, এটা প্যারা, এটা মেটা। কার্যকারী মূলক সমানুতা কি। কার্যকারী মূলকের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব ঘটে তাকে বলে কার্যকারী মূলক সমানুতা। দেখো কার্যকারী মূলকের পার্থক্য আছে, কার্যকারী মূলকের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব ঘটে তাকে বলে কার্যকারী মূলক সমানুতা। কার্যকারী মূলকের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব ঘটে তাকে বলে কার্যকারী মূলক সমানুতা। মেটামারিজম সমানুতাটা কি। এরা একই কার্যকারীমূলক সম্বলিত যৌগ, অর্থাৎ একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য, কিন্তু কার্যকারী মূলকের উভয় পাশে কার্বনের সংখ্যার অসমতাজনিত কারণে বা ভিন্নতার কারণে যে সমানুতার উদ্ভব ঘটে তাকে বলে মেটামারিজম সমানুতা, আর উদ্ভূত সমানুতাকে বলে মেটামার। আবার বলছি, এরা একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য, অর্থাৎ একই কার্যকারীমূলক সম্বলিত যৌগ, কিন্তু কার্যকারী মূলকের উভয় পাশে কার্বনের সংখ্যার অসমতাজনিত কারণে বা ভিন্নতার কারণে যে সমানুতার উদ্ভব ঘটে তাকে বলে মেটামারিজম সমানুতা, আর উদ্ভূত সমানুতাকে বলে মেটামার। দেখো কার্যকারী মূলকের উভয় পাশে কার্বনের সংখ্যার অসমতা আছে।
কার্যকারী মূলকের উভয় পাশে কার্বনের সংখ্যার অসমতা আছে। এরপর টটোমারিজম সমানুতা শোনো। টটোমারিজম তো এইমাত্রই বলে আসলাম, আবার বলছি। টটোমারিজম হলো এক প্রকার বিশেষ কার্যকারীমূলক সমানুতা, যাতে সমাণুগুলো এক প্রকার কার্যকারীমূলক সম্বলিত কাঠামো থেকে স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ নিজে নিজে আরেক প্রকার কার্যকারীমূলক সম্বলিত কাঠামোতে রূপান্তরিত হয়। এখানে কিটো কাঠামো দ্বিবন্ধনের ইন আর অ্যালকোহলের অল ইনল কাঠামোতে রূপান্তরিত হয়েছে এবং উভয় কাঠামো পরস্পরের সাথে সাম্যাবস্থায় বিরাজ করে। টটোমারিজমের ফলে উদ্ভূত সমাণুদেরকে বলা হয় টটোমার। আর সাম্যাবস্থায় এরা সামনে পিছনে চলমান থাকে, তাই এটাকে অনেকে চলমান বা গতিশীল সমানুতা বলে থাকে। আবার বলছি, মুখস্থ করো। টটোমারিজম হলো এক প্রকার বিশেষ কার্যকারীমূলক সমানুতা, যাতে সমাণুগুলো এক প্রকার কার্যকারীমূলক সম্বলিত কাঠামো থেকে স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ নিজে নিজে আরেক প্রকার কার্যকারীমূলক সম্বলিত কাঠামোতে রূপান্তরিত হয়ে যায় এবং উভয় কাঠামো পরস্পরের সাথে সাম্যাবস্থায় বিরাজ করে। টটোমারিজমের ফলে উদ্ভূত সমাণুদেরকে বলা হয় টটোমার। আর টটোমারিজম সমাণুগুলো সাম্যাবস্থায় সামনে পিছনে চলমান থাকে, তাই এটাকে অনেকে চলমান বা গতিশীল সমানুতা বলে থাকে। যেমন এখানে দেখো। তাহলে আমরা এতক্ষণে কি শিখলাম, আবার একটু হাইলাইটস করি। আবার হাইলাইটস করি, আমি মূল কথা বলে যাচ্ছি। শিকল বা চেইন সমাণুদের কি হবে? কার্বন শিকলের গঠনে পার্থক্য থাকবে। কার্বন শিকলের গঠনের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব ঘটে সেটা হলো শিকল বা চেইন সমানুতা। দেখো, এটা শাখাবিহীন, এটা এক শাখা। তারপর এটা শাখাবিহীন, এটা এক শাখা, এটা দুই শাখা। এটা শাখাবিহীন, এটা এক শাখা। কার্যকারী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব ঘটে সেটাকে বলে অবস্থান সমানুতা। দেখো, অবস্থানের পার্থক্য আছে, কার্যকারী মূলকের অবস্থানের পার্থক্য আছে, অবস্থানের পার্থক্য আছে। আর কার্যকারী মূলকের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব ঘটে তাকে বলে কার্যকারী মূলক সমানুতা। কার্যকারী মূলকের পার্থক্য আছে। মেটামারিজমে এরা একই সমগোত্রী শ্রেণীর সদস্য, অর্থাৎ একই কার্যকারী মূলক সম্বলিত যৌগ, কিন্তু কার্যকারী মূলকের উভয় পাশে কার্বনের সংখ্যার অসমতাজনিত কারণে যে সমানুতার উদ্ভব ঘটে সেটা হলো মেটামারিজম সমানুতা। এই দেখো, এই দেখো, আরেকটা দেখো। আর টটোমারিজম তো এইভাবে কয়েকবার বললাম। দেখো, টটোমারিজম আরেকটা। তাহলে আমি সমানুগুলো বলতেছি, তোমরা ইন্টারভিউ দাও আমাকে। এই শিকল বা চেইন সমানুদের কি থাকে বলো, তোমরা বলো কি থাকে? কার্বন চেইনের অর্থাৎ শিকলের পার্থক্য থাকে। দেখো, আরো দেখো, কার্বন শিকল বা চেইনের পার্থক্য আছে। কার্বন শিকল বা চেইনের পার্থক্য থাকবে। আর অবস্থান সমানুতে কি থাকে? অবস্থানের পরিবর্তন। অবস্থানের পার্থক্য থাকবে। অবস্থানের পার্থক্য আছে। অবস্থানের পার্থক্য আছে। আর কার্যকারী মূলক সমানুতায় কি থাকে? কার্যকারী মূলকের পার্থক্য। মিউট করো, সাউন্ডটা মিউট করো প্লিজ। দেখো, কার্যকারী মূলকের পার্থক্য আছে, কার্যকারী মূলকের পার্থক্য আছে। আর মেটামারিজমের জন্য কি থাকে? কার্বনের সংখ্যার পরিবর্তন। কার্বনের সংখ্যার অসমতা থাকবে বা ভিন্নতা থাকবে। এই দেখো, আর টটোমারিজমে সংজ্ঞাটা আমি আবার বলছি, মুখস্থ করো। টটোমারিজম হলো এক প্রকার বিশেষ কার্যকারীমূলক সমানুতা, যাতে এই সমানুগুলো এক প্রকার কার্যকারীমূলক সম্বলিত কাঠামো থেকে স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ নিজে নিজে আরেক প্রকার কার্যকারীমূলক সম্বলিত কাঠামোতে রূপান্তরিত হয়ে যাবে এবং উভয় কাঠামো পরস্পরের সাথে সাম্যাবস্থায় বিরাজ করবে। আর এই প্রক্রিয়ায় উদ্ভূত সমানুদেরকে কি বলে জানো? ইন আর অল। টটোমার। এটা সামনে পিছনে চলমান বা গতিশীল থাকার কারণে এরা অপর নাম কি?
গতিশীল সমানতা, গতিশীল বা চলমান, এখানে দেখো আরেকটা বিষয় তোমাদের বলি, কার্যকারী মূলকের ধারী কার্বনকে বলা হয় আলফা কার্বন। এটা কার্যকারী মূলক ধারী কার্বন আলফা কার্বন, এটা কার্যকারী মূলকধারী কার্বন আলফা কার্বন। এই কার্যকারী মূলকধারী কার্বন আলফা কার্বন, এই আলফা কার্বনের হাইড্রোজেনকে বলা হয় আলফা হাইড্রোজেন। আলফা হাইড্রোজেনটা এইভাবে পরিবর্তিত হয়ে যাবে, কারণ শিকল টিকল বাড়িয়ে দিতে পারে, তো তখন তোমরা বিভ্রান্তিতে পারবা। কার্যকারী মূলকধারী কার্বন, কার্যকারী মূলকের কার্বন না, কিন্তু কার্যকারী মূলক অ্যালডিহাইড, সেই কার্যকারী মূলকধারী কার্বন আলফা কার্বন, তাতে বিদ্যমান হাইড্রোজেনকে বলা হয় আলফা হাইড্রোজেন। সেই আলফা হাইড্রোজেনটা এরকম পরিবর্তিত হবে। বলতে পারে স্যার এইটাও আলফা কার্বন, এটাও আলফা কার্বন, সমস্যা নাই। কার্যকারী মূলকধারী কার্বন আলফা কার্বন, তাতে বিদ্যমান হাইড্রোজেনকে বলা হয় আলফা হাইড্রোজেন। এর যে কোনো একটা দিলেই হবে, বাম পাশেরটা দিয়েছি আমি, তুমি ডান পাশেরটা দিলেও হতো। বলো, আমাকে বলো, কার্যকারী মূলকধারী কার্বন কি? আলফা কার্বন। এই আলফা কার্বনের পরিবর্তন হবে এইরকম, এটা কমন পরিবর্তন। এখন তোমার বড় শিকল দিতে পারে স্যার, এরকম একটা বড় শিকল দিলে তুমি বিভ্রান্ত হবে না। এই কার্যকারী মূলকধারী কার্বন কি? আলফা, বিটা, গামা। এই কার্যকারী মূলকধারী কার্বন আলফা কার্বন, তার পরিবর্তন হবে, এইভাবে করে ফেলবা। কেউ কিছু জিজ্ঞেস করবা? ক্লাসটা শেষ করব। স্যার লাস্টের ওই লাইনটা একটু বলবেন? কার্যকারী মূলকধারী কার্বন আলফা কার্বন, সেই আলফা কার্বনের পরিবর্তন ঘটবে। স্যার ওই কার্যকারী মূলক সমানতার ক্ষেত্রে যে সেকেন্ড যে উদাহরণটা, স্যার ওই জায়গায় তো C3H8O, কিন্তু এই যে ইথার যে এটা দিয়ে করছি কার্যকারী মূলক, কিন্তু ওই জায়গায় তো স্যার C3 হয় নাই আর H8 হয় না। কোনটা স্যার কার্যকারী মূলক সমানতা, স্যার ওই জায়গায় CH2 একটা মিস হয়েছে। স্যার ওই একটা CH2 মধ্যে গ্যাপ রয়ে গেছে। ওই তো একটা হয়তো একটা কার্বন কম বেশি লিখছি, সমস্যা না, এগুলো শিখিয়ে দিলেই তোমার হয়ে যাবে। এইটা একটা কার্যকারী মূলক লিখেছিলাম, এটা একটা লিখেছিলাম, আর কই কার্যকারী মূলক? তো এই দুইটাই দেখতে পাচ্ছি, C3H6O, আর এই দাঁড়াও এর পরে আছে, পরের পেজে আছে। এই খুঁজে পাচ্ছি না, অনেক পেজ তো, বুঝছো? ওটার সমস্যা নাই, ওটা কার্বন হয়তো দাঁড়াও আমি বের করে দিচ্ছি। C3H8O, 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 এটা এখানে থাকবে। স্যার এইটাই। জি স্যার এইটা। এইটা স্যার। C3H8O, এখন বলো। স্যার সেকেন্ডের কথা বলছেন। ওইটা একটা কার্বন কম লিখে ফেলছি, এ ঠিক করে নিও, কার্বন একটা কম লিখে ফেলছি। আরেকটা কার্বন হবে, বুঝছো? C3H8O, এখন দেখো মিল দিয়ে আছে, তখন বললেই তো হইতো, তোমরা একটু সেরে নিও। আরেকটা কার্বন হবে, এগুলোর সূত্র বললেই হবে, এগুলো একটা সূত্র আছে, সেই সূত্র বললেই তোমরা অবশ্যই পেরে যাবে, এতে কোনো চিন্তাই নেই। তোমরা ঘাবড়ে যেও না যে এটা কেমনে কি পারবো, এটা আমি লাস্টে সমানুতার যে সূত্র পড়াবো না, তাহলে তুমি এমনিই পেরে যাবে এগুলো। এই সমানুতে কি কি হবে, এই সূত্রটা পড়ালেই হয়ে যাবে, এ নিয়ে কোনো ঘাবড়াও না, ঘাবড়ে যেও না যে এগুলো কি করে পারবো, এগুলোতে কোনো সমস্যা নেই। তারপর বলো, আর কেউ কিছু জিজ্ঞেস করবা? তাহলে আজকে এই পর্যন্ত, নোট পাঠাচ্ছি, আর এইগুলো একটু নোট করে নিও, আর এই C3H8O ওটা ঠিক করে নিও, সবাই একটু এটা নোট করে নিও, বইতে বা নোটে তো এত কিছু নাই। গুড নাইট এভরিওয়ান, গুড নাইট।